আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এলাম এমএস ওয়ার্ড পার্ট 3 নিয়ে। যারা আমার এমএস ওয়ার্ড পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও টিউটোরিয়ালটি দেখেননি, তাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে এমএস ওয়ার্ড পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও লিঙ্ক দুটি দিয়ে দিব। তাহলে আমি চলে যাচ্ছি এমএস ওয়ার্ড পার্ট 3 তে। আমি আজকে আলোচনা করব এমএস ওয়ার্ডের ডিজাইন মেনু নিয়ে। তার আগে আমি আমার কাজের সুবিধার্থে আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রাখছি, যেন কাজ করতে গিয়ে আমাদের সুবিধা হয়। আমি আগেই বলে রাখছি এমএস ওয়ার্ডের ডিজাইন মেনু টোটাল 3টি ভাগে ভাগ করা। এক হচ্ছে থিম পার্ট, দ্বিতীয় হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং পার্ট, তৃতীয় হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড পার্ট। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব থিম পার্ট নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন থিম পার্টে থিমস এর একটি অপশন আছে, তার নিচে একটি ড্রপ ডাউন অ্যারো আছে। আমি যখন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক টেমপ্লেটগুলি কীভাবে কাজ করে বা টেমপ্লেটগুলির কী কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থিমসের কাজগুলো দেখানোর জন্য আমি প্রথমে আমার টেক্সটগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি যখন থিমসের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলাম তখন বেশ কিছু টেমপ্লেট চলে আসছে। আমি যখন মাউস দিয়ে টেমপ্লেট চেঞ্জ করছি, আমার লেখার ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি যখন ফ্যাক্ট নামক টেমপ্লেটে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখার ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যখন তারপরে ইন্টিগ্রালে মাউস নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার ফন্ট আবার চেঞ্জ হয়ে গেছে এবং প্যারাগ্রাফের স্পেসিংটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ION এ ক্লিক করলাম, ফন্ট প্লাস প্যারাগ্রাফ স্পেসিং চেঞ্জ হয়ে গেছে। আসলে এটার কাজ হচ্ছে মূলত, আমি আমার পূর্বে পার্টে আলোচনা করেছিলাম এটা নিয়ে, আসলে প্যারাগ্রাফ স্পেসিং কীভাবে করতে হয় এবং ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয় বা কোথায় গেলে ফন্ট চেঞ্জ করা যাবে, কীভাবে চেঞ্জ করা যাবে, এটা আমি আমার পূর্বের দুটি ভিডিওতে সবিস্তার আলোচনা করেছি। তো আমি আশা করব আপনারা আমার ভিডিও দুটি দেখলে খুব সহজে বুঝতে পারবেন। তারপরে আমি চলে যাচ্ছি এমএস ওয়ার্ডের ডিজাইন মেনুর সেকেন্ড পার্ট হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। ডকুমেন্ট ফরম্যাটিংও আমি আমার পূর্বের ভিডিও দুটিতে খুব সুন্দর করে আলোচনা করেছি, তারপরেও আজকে দেখিয়ে দিচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার টেক্সটগুলো সিলেক্ট করার পরে মাইক্রোসফট ডিফল্টভাবে টাইটেল এবং হেডিং ওয়ানটাই সিলেক্ট করা থাকে। আপনারা যখন বা আমি যখন মাউসটি ডকুমেন্ট ফরম্যাটিংয়ের দ্বিতীয়টাতে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে এবং লেখার স্পেসিংগুলো, লাইনের স্পেসিংগুলো কমে গেছে। আমি যখন থার্ড ফরম্যাটিংয়ে ক্লিক করব, তখনও আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে। চতুর্থতে যখন আমি মাউস নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লাইন স্পেসিংটা বেড়ে গেছে। যখন পঞ্চমে নিচ্ছি, তখনও দেখতে পাচ্ছেন লাইন স্পেসিংটা কমে গেছে। মানে এটি হচ্ছে মূলত ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ। ডকুমেন্ট ফরম্যাটিংটা হচ্ছে আমি যে প্যারাগ্রাফটা লিখতেছি বা যে প্যারাগ্রাফটা আমি তৈরি করতেছি, সেই প্যারাগ্রাফের হেডিং বা হেডিংয়ের উপরে আমার হেডার পার্টে কতটুকু জায়গা থাকবে, আমি যে প্যারাগ্রাফটা লিখেছি প্যারাগ্রাফের লাইন স্পেসিং, ওয়ার্ড স্পেসিংটা কতটুকু হবে, ওয়ার্ড স্পেসিং কীভাবে কমানো যায় বা কীভাবে বাড়ানো যায়, এখানে মূলত সেই ফরম্যাটগুলো বা সেই মানে টেমপ্লেটগুলাই দেওয়া আছে। এখান থেকে আপনারা যদি ইউজ করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালও লাইন স্পেসিং, লাইন স্পেসিং, সেন্টেন্স স্পেসিং বা ফন্ট ডিজাইন, সাইজ চেঞ্জ করে নিতে পারেন ম্যানুয়ালি, যা আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমি চলে যাচ্ছি ডকুমেন্ট ফরম্যাটিংয়ের সেকেন্ড পার্ট, প্যারাগ্রাফ স্পেসিংয়ে। আমি এটা কিছুক্ষণ আগে একবার বলে দিয়েছি যে আসলে প্যারাগ্রাফ স্পেসিংটা কি। প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল 6টি লাইন আছে। প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে আমার ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝে যে গ্যাপ, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এখন আমি যদি বলি, এখন নর্মালি আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখেছি বা আপনারা যখন লিখবেন, দেখতে পাবেন যে মাইক্রোসফট প্রথমে তার ডিফল্ট স্পেসিংটাই ধরে নেয়। ডিফল্ট স্পেসিংটা ধরার ফলে আপনারা দেখতে পাবেন যে দুটি লাইনের মাঝখানে বেশ খানিকটা গ্যাপ থাকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন
আমি যদি চাই যে আমার এখানে যে পরিমাণ স্পেসিং আছে আমি স্পেসিংটা আরো একটু কমিয়ে দিব, সেক্ষেত্রে আমি প্যারাগ্রাফ স্পেসিংটা ইউজ করব। এক্ষেত্রে আপনারা চাইলে প্যারাগ্রাফ স্পেসিংটা এখান থেকেও ইউজ করতে পারেন অথবা ম্যানুয়ালিও করতে পারেন। আমি মূলত এই মেনু প্যারাগ্রাফ স্পেসিং মেনুতে কী কী আছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি। প্যারাগ্রাফ স্পেসিংয়ে নর্মালি প্রথমে আমাদেরকে নাম থাকে বা নো প্যারাগ্রাফ স্পেসিং যেটাকে বলে। আমি যখন নো প্যারাগ্রাফ স্পেসিংয়ে মাউস দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্যারাগ্রাফের দুটি লাইনের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা একটু কমে আছে। দেখুন ডিফল্টভাবে যেটা আছে আমি যখন স্পেসিংটা নো স্পেসিংয়ে নিচ্ছি কমে যাচ্ছে। আমি যখন কম্প্যাক্টে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কম্প্যাক্টে নিচ্ছি আমার হেডার পার্টে একটু জায়গা বেড়ে গেছে। যখন টাইটে নিচ্ছি তখন স্পেসিংটা একটু বেড়ে গেছে। যখন ওপেনে নিচ্ছি স্পেসিংটা আবার চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত স্পেসিংয়ের কাজ। স্পেসিং প্যারাগ্রাফ স্পেসিংটা হচ্ছে যেটা আমি একবার বলেছি আবার আরেকটু ক্লিয়ার করার জন্য আবার বলে দিচ্ছি। প্যারাগ্রাফ স্পেসিংটা হচ্ছে মূলত এক লাইন থেকে আরেক লাইনের মাঝখানে যে দূরত্ব মাঝখানের যে গ্যাপ এটাকেই বলে স্পেসিং, এটাকেই বলে প্যারাগ্রাফ স্পেসিং। তারপরে আমি চলে যাচ্ছি এমএস ওয়ার্ডের ডিজাইন মেনুর থার্ড পার্ট যাকে বলে পেজ ব্যাকগ্রাউন্ডে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে যখন কারো কাছে কোনো কুরিয়ার আসে বা কেউ যদি কোনো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট পান বা কোনো লেটার পান দেখতে পাবেন যে সেই লেটারের ব্যাকগ্রাউন্ডে একটা লেখা থাকে যে ওয়াটারমার্ক বা একটা শ্যাডো কালারে লেখা থাকে কনফিডেন্সিয়াল বা কোনো কোম্পানির নেম বা আরও অনেক কিছু থাকতে পারে যেটাকে আমরা নর্মালি কনফিডেন্সিয়াল বলে থাকি। যেমন ধরেন আমি এখানে যে প্যারাগ্রাফটা লিখেছি এটি একটি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এখন আমি চাচ্ছি যে আমার এই পেজের ভিতরে আমি যখন পেজটা প্রিন্ট করব তখন আমার পেজের ভিতরে কনফিডেন্সিয়াল লেখাটা অটোমেটিক চলে আসবে, বা আমি যদি কনফিডেন্সিয়াল লেখা চেঞ্জ করে অন্য কোনো লেখা ইউজ করতে চাই সেটাও করা যাবে। সেটাকে বলে হচ্ছে ওয়াটারমার্ক। আপনি নর্মালি যখন ওয়াটারমার্ক ইউজ করবেন আপনি পেজের মধ্যে কিছু দেখতে পাবেন না, নর্মাল যেভাবে পেজ আছে সেভাবে দেখতে পাবেন। কিন্তু আপনি যখন প্রিন্টিংয়ে যাবেন বা পেজ প্রিভিউতে যাবেন তখন আপনি লেখাটা দেখতে পাবেন। তো চলুন আমি দেখে নিচ্ছি ওয়াটারমার্কটা আসলে কীভাবে কাজ করে। আমি যখন ওয়াটারমার্কের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেমন কনফিডেন্সিয়াল বা কনফিডেন্সিয়াল আড়াআড়ি বা কনফিডেন্সিয়াল পেজের সেন্ট্রালি বা ডু নট কপি আড়াআড়ি, ডু নট কপি সেন্ট্রালি, চারটা টেমপ্লেট দেওয়া আছে। আপনারা চাইলে এই ওয়াটারমার্কটা কাস্টমাইজ করে নিতে পারেন। আমি প্রথমে যে টেমপ্লেট দেওয়া আছে সেটাই দেখে নিচ্ছি। আমি প্রথমে কনফিডেন্সিয়ালে যখন ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসছে, এবং এই লেখাটা কিন্তু আপনি চাইলেই এখান থেকে সরাতে পারবেন না। আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন এই পেজের মধ্যে দেখবেন আপনার টেক্সটের নিচে কনফিডেন্সিয়াল লেখাটা আপসা আপসা চলে আসছে। এখন কথা হচ্ছে আপনি যদি চান যে এই কনফিডেন্সিয়াল লেখাটি না লিখে আপনি আপনার নিজের মতো করে ইউজ করবেন, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক নামে একটি অপশন আছে, যেটাতে ক্লিক করলে আপনি আপনার নিজের মতো টেক্সট বসিয়ে নিতে পারবেন বা পিকচার বসিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে মূলত কাস্টমাইজেশন বা ওয়াটারমার্ক কাস্টমাইজ। আবার ধরুন আপনি কনফিডেন্সিয়াল ওয়াটারমার্ক ইউজ করেছেন বা নিজের অজান্তেই এটা চলে আসছে, এখন আপনি এটা কীভাবে রিমুভ করবেন? সেটা রিমুভ করার জন্য ওয়াটারমার্ক ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন আছে যে রিমুভ ওয়াটারমার্ক। আপনি যখন রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন দেখবেন যে ওয়াটারমার্কটি চলে গেছে। এটাই হচ্ছে মূলত ওয়াটারমার্কের কাজ। ওয়াটারমার্ক মানে হচ্ছে আপনি আপনার পেজে আপনার ডিফল্টভাবে কোনো টেক্সট বা কোনো লেখা, কোনো সেন্টেন্স, কোনো পিকচার অ্যাড করবেন, যেটা আপনি যখন প্রিন্ট করবেন ওটা অটোমেটিক্যালি চলে আসবে। তৃতীয় হচ্ছে পেজ কালার। ধরুন আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডে বা আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন তখন ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড পেজ কালার হচ্ছে হোয়াইট। এখন আপনি যদি চান বা আমি যদি চাই যে আমি হোয়াইট ইউজ না করে আমি পেজ ব্যাকগ্রাউন্ডে একটু কালার ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব পেজ কালার নামক অপশনটি। পেজ কালার নামক অপশনের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে বেশ কিছু কালার আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন মাউস এক কালার থেকে আরেক কালার চেঞ্জ করছি তখন দেখতে পাচ্ছেন পেজ ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে মূলত পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ। এখান থেকে যদি সে ধরুন আমি এই কালার ইউজ করলাম, এখন কথা হচ্ছে যে আমি ইউজ করলাম এই কালার, কিন্তু আমি কালারটা আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি বা আমি হোয়াইট করতে চাচ্ছি, তখন আমি এই কালারটা কীভাবে চেঞ্জ করবো? সেটা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই পেজ কালারে ক্লিক করে আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন নো কালার নামে। আপনি যখন নো কালারে ক্লিক করে দিবেন দেখবেন আপনার পেজটি পূর্বের ন্যায় হয়ে গেছে বা এমএস ওয়ার্ডের ডিফল্ট ভাবটা চলে আসছে। এখানে আরেকটি অপশন আছে পেজ কালার, এখানে যতগুলো কালার দেওয়া আছে এছাড়াও যদি আপনি আরও কালার নিতে চান তাহলে এখানে মোর কালার নামক একটি অপশন আছে। মোর কালারে ক্লিক করলে এখানে বেশ কিছু কালার আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন, যেগুলোকে স্ট্যান্ডার্ড কালার বলে। আর যদি কোনো কাস্টম কালার নিতে চান তাহলে এখান থেকে আপনি আপনার নিজের মতো করে রেড, গ্রিন, ব্লু, পার্সেন্টেজ বা রেশিও অনুযায়ী দিয়ে নিতে পারবেন। তৃতীয়ত হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের তৃতীয় অপশন হচ্ছে পেজ বর্ডার। নর্মালি আমি যখন এমএস ওয়ার্ডে লিখি বা আপনারা যখন এমএস ওয়ার্ডে কাজ করেন পেজে কোনো বর্ডার থাকে না, কিন্তু আপনি যদি বা আমি যদি চাই যে আমি পেজে একটা বর্ডার দিব, যে বর্ডারটা আমি প্রিন্ট করলে পেজের মধ্যে সে বর্ডারটা চলে আসবে, সেটা আমি কীভাবে দিব? সেটা দেওয়ার অপশন হচ্ছে এখানে পেজ বর্ডার নামক একটি অপশন আছে। আপনি যদি পেজ বর্ডারে ক্লিক করেন আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু বর্ডারের টেমপ্লেট দেওয়া আছে যে আপনি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছেন। লাইক অ্যাজ বক্স, আমি একটা বক্স টেমপ্লেট নিলাম যেটা ইউজ করার কারণে আমার পেজের চারপাশে একটা বক্সের মতো সেটা চলে আসবে। আমি দেখে দিচ্ছি, বক্সটা সিলেক্ট করবো, যখন আমি ওকে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের চারপাশে একটা বক্স আকৃতির বর্ডার চলে আসছে। আপনি চাইলে এই বক্স ইউজ না করে অন্য টেমপ্লেট ইউজ করতে পারেন, যেমন শ্যাডো বা 3D বা কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মতো করেও বর্ডার ইউজ করতে পারেন। এ হচ্ছে মূলত এমএস ওয়ার্ডের থার্ড মেনু, যেটাকে আমরা ডিজাইনে বলে থাকি, সে ডিজাইনের কাজ। তো এমএস ওয়ার্ডের ডিজাইন মেনুতে টোটাল কয়টা পার্ট? টোটাল তিনটি পার্ট। সেটা হচ্ছে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং এবং পেজ ব্যাকগ্রাউন্ড। থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং এবং পেজ ব্যাকগ্রাউন্ড। আশা করি আপনারা এমএস ওয়ার্ডের ডিজাইন মেনুতে যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর কাজ খুব ইজিলি বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে বোঝার ক্ষেত্রে, যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনোটা না বুঝতে পারেন, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।